এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমার স্ত্রী প্রতিদিনের মতো আমাকে নিয়ে রাতের খাবার খেতে বসলো। তখন আমি তার হাতটি জড়িয়ে ধরলাম এবং বললাম, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। সে আমার চোখের দিকে শান্তভাবে তাকালো। আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমি কথাগুলো কিভাবে বলবো, কিন্তু তাকে আমার জানানো উচিত যে আমি তার সাথে আর সংসার করতে চাই না। আমি খুব ধীরে শান্তভাবে বিষয়টি তুললাম। সে আমার কথায় কোনো রকম বিরক্ত প্রকাশ না করে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কেন? আমি তার প্রশ্ন এড়িয়ে গেলাম। এতে সে রেগে গেল। টেবিলের উপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, তুমি একটা কাপুরুষ। সে রাতে আমাদের আর কোনো কথাই হলো না। সে সারা রাত নিঃশব্দে কাঁদল। হয়তো ও বোঝার চেষ্টা করেছিল কেন এমনটা চাইলাম, কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি আরও একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমি নিজেকে খুব অপরাধী মনে করেছিলাম, আর ওই অপরাধবোধ নিয়েই আমি ডিভোর্স লেটার লিখলাম, যেখানে উল্লেখ ছিল আমাদের বাড়ি, আমাদের গাড়ি এবং আমার ব্যবসায় 30% মালিক সে হবে। তার হাতে কাগজটি যাওয়ার সাথে সাথে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। সে মানুষটার সাথে আমি 10টা বছর সংসার করলাম, যে মানুষটার সাথে আমি এতটা দিন ছিলাম, আজকে আমি তাকে আর চিনি না। তার এত গুণ, এত সম্পদ এবং এত শক্তি নষ্ট করার জন্য আমার খুব খারাপ লাগছিল, কিন্তু এখন আমি আর তাকে ফেরত নিতে পারবো না, কারণ আমি পারহানাকে ভালোবাসি। অবশেষে সে আমার সামনে চিৎকার করে কান্না করে দিল, যা আমি আশা করেছিলাম। আমার কাছে তার কান্না এরকম মুক্তির চিহ্নের মতো লাগছিল। তখন মনে হচ্ছিল এবার আমি আসলে সফল। পরের দিন আমি অনেক দেরি করে বাসায় ফিরি। দরজায় ঢুকতেই দেখি ও ডাইনিং রুমের টেবিলে কিছু লিখছিল। আমি আর খাবার খেতে গেলাম না এবং সরাসরি ঘুমাতে চলে গেলাম, কারণ সারাদিন পারহানাকে নিয়ে অনেক দিকে ঘুরেছি এবং এখন আমি অনেক ক্লান্ত। আমি ঘুমিয়ে গেলাম। যখন আমার ঘুম ভাঙল তখনও ও লিখছিল। আমি গ্রাহ্য করলাম না এবং আবার ঘুমিয়ে পড়লাম। সকালে সে আমাকে কিছু শর্ত দিল, যেখানে লেখা ছিল, আমি তোমার থেকে কিছুই চাই না, কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে শুধু 1 মাস সময় চাই। এই 1 মাসে আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক জীবন যাপন করব, কারণ আর 1 মাস বাদে আমাদের ছেলেটার পরীক্ষা। ওর যাতে কোনো ক্ষতি না হয়, তাই আমি এমনটা চাইছি। আমি মেনে নিলাম, কিন্তু সে আমার কাছে আরও কিছু চেয়েছিল। ও আমাকে মনে করতে বলল বিয়ের দিন আমি তাকে কিভাবে কোলে করে নিয়ে ঘরে ঢুকেছিলাম। ও আমাকে অনুরোধ করলো যাতে এই 1 মাস আমি তাকে প্রতি সকালে কোলে করে আমাদের শোবার ঘর থেকে বাইরের দরজা পর্যন্ত নিয়ে যাই। আমি ভাবলাম ও পাগল হয়ে গেছে। যাই হোক, এই শেষ সময় যাতে আর ঝামেলা না হয়, তাই আমি তার অনুরোধ মেনে নিলাম। আমি পারহানাকে আমার স্ত্রীর দেয়া শর্তগুলোর কথা বলেছিলাম। শোনার পর সে অট্ট হাসিতে ফেটে পড়ল, যা খুবই অযৌক্তিক লাগলো আমার কাছে। তখন পারহানা আমার স্ত্রীর উপর ঘৃণা এবং রাগ নিয়ে বলল, সে যতই চলনা করুক আর মায়া কান্না দেখাক, তাকে ডিভোর্স নিতেই হবে। আমাদের বিবাহ বিচ্ছেদের উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পর থেকে আমার স্ত্রী এবং আমার মধ্যে আর কোনো শারীরিক যোগাযোগ ছিল না। যাই হোক, যেদিন আমি প্রথম তাকে কোলে তুললাম তখন আমরা দুজনে খুব বিব্রত বোধ করছিলাম। আমাদের ছেলেটা পেছন থেকে তালি বাজাচ্ছিল আর বলছিল, আব্বু আম্মুকে কোলে তুলেছে, কি মজা কি মজা। ছেলেটার কথা শুনে কেন যেন আমার খারাপ লাগতে শুরু করলো। শোবার ঘর থেকে ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে গেলাম। সে তার চোখ বন্ধ করলো এবং ফিসফিস করে বলল, আমাদের ছেলেটাকে আমাদের ডিভোর্সের কথাটা কখনো জানতে দিও না। আমি ওকে দরজার বাইরে নামিয়ে দিলাম। সে তার কাজে চলে গেল আর আমি অফিসে চলে গেলাম। দ্বিতীয় দিন আমরা দুজনে খুব স্বাভাবিক আচরণ করলাম। সে আমার বুকে মাথা রাখলো। আমি তার চুলের গন্ধ পাচ্ছিলাম। আমার মনে হলো আমি কতদিন এই মানুষটাকে একটু ভালোভাবে দেখিনি, বোঝার চেষ্টাও করিনি। দেখলাম ও কত বয়স হয়ে গেছে, চেহারায় বয়সের চাপ পড়ে গেছে।
চুলে কাঁচা পাকা রং ধরেছে, কিন্তু মুহূর্তের জন্য মনে হলো আমি তার সাথে কি করেছি। চতুর্থ দিন যখন আমি তাকে কোলে তুললাম, তখন বুঝতে পারলাম আবার আমাদের অন্তরঙ্গতা ফিরে আসছে। এটাই সেই মানুষ যে তার জীবনের 10টা বছর আমার সাথে পার করেছে। পঞ্চম এবং ষষ্ঠ দিন আমার আবারও মনে হলো যে আমাদের সম্পর্কটা আবার বেড়ে উঠেছে। আমি এসব বিষয়ে ফারহানাকে কিছুই বলিনি। যতই দিন যাচ্ছিল ততই খুব সহজে আমি আমার স্ত্রীকে কোলে তুলতে পারতাম। সম্ভবত প্রতিদিন কোলে নিতে নিতে অভ্যেস হয়ে গিয়েছিল। একদিন সকালে বাইরে যাওয়ার জন্য সে পছন্দের কাপড় খুঁজছিল। প্রায় অনেকগুলো কাপড় সে পরে দেখল, কিন্তু একটাও তার ভালো লাগছিল না। সে স্থির হয়ে বসলো এবং দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার সবগুলো কাপড় ঢিলে হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম সে অনেক শুকিয়ে গেছে এবং এই জন্যই আমি তাকে খুব সহজে কোলে তুলতে পারতাম। হঠাৎ এটা আমাকে খুব আঘাত করলো। সে তার মনে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে। মনের অজান্তে আমি ওর কাছে যাই এবং ওর মাথায় হাত দিই। ওই মুহূর্তে আমাদের ছেলেটাও চলে এলো এবং বলল, আব্বু, আম্মুকে কোলে তোলার সময় হয়েছে। আমার স্ত্রী ছেলেটাকে ইশারায় কাছে আসতে বলল এবং তাকে কিছুক্ষণের জন্য খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি অন্যদিকে তাকালাম, কারণ আমার ভয় হচ্ছিল এই শেষ মুহূর্তে যেন আমার সিদ্ধান্ত পরিবর্তন না হয়ে যায়। কিছুক্ষণ পর আমি তাকে কোলে নিলাম। শোবার ঘর থেকে ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত তাকে নিয়ে গেলাম। সে তার হাত দিয়ে আলতোভাবে আমার গলা জড়িয়েছিল। আমিও তাকে খুব হালকাভাবে কোলে নিয়েছিলাম, ঠিক যেন বিয়ের প্রথম দিনের মতো। কিন্তু তার এই এত হালকা ওজন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। প্রায় অনেক আগে যেদিন আমি তাকে কোলে নিয়েছিলাম, সেদিন তাকে নিয়ে কিছু দূর হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমাদের ছেলেটা স্কুলে চলে গেছে। আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি বুঝতে পারিনি যে আমাদের মধ্যে এতটা অন্তরঙ্গের অভাব ছিল। এ কথা বলেই আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে গেলাম। চলে গেলাম সোজা ফারহানার বাসায়। সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেলাম। আমি খুব তাড়াহুড়ো করছিলাম, ভয় পাচ্ছিলাম যাতে আবার পরিবর্তন না হয়ে যায়। ফারহানা দরজা খুলতে আমি তাকে বললাম, ফারহানা, আমাকে মাফ করে দিও। আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স চাই না। ফারহানা আমার দিকে খুব অবাক হয়ে তাকালো এবং আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি ঠিক আছো তো? তোমার কি জ্বর আসছে? আমি ওর হাত আমার কপাল থেকে সরালাম এবং আবারও বললাম, ফারহানা, আমি ওকে ডিভোর্স দিতে চাই না। তুমি পারলে আমাকে মাফ করে দিও। আমাদের বৈবাহিক সম্পর্কটা হয়তো বিরক্তিকর ছিল, কারণ আমরা আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে মূল্য দেইনি। কিন্তু এর মানে এই না যে আমরা কখনো একে অপরকে ভালোবাসিনি। কিন্তু এখন আমি বুঝি যে যেদিন আমি তাকে বিয়ে করেছিলাম, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যু পর্যন্ত আমি তার সাথে থাকব। তখন পাঠান আমাকে খুব জোরে একটা চড় মারল এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে ভিতরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। আমি বাসার নিচে নেমে এলাম এবং চলে আসলাম। পথেই একটা ফুলের দোকান পেলাম এবং একটা ফুলের তোড়া কিনলাম আমার স্ত্রীর জন্য। আমাকে দোকানদার জিজ্ঞেস করলো, স্যার, কার্ডের উপর কী লিখব? আমি একটু মৃদু হাসলাম এবং বললাম, আমি প্রতিদিন তোমাকে কোলে নিব এবং আমার মৃত্যু পর্যন্তই তোমাকে এভাবেই কোলে নিব। ওই দিন সন্ধ্যায় আমি বাসায় ফিরি। আমার হাতে ফুলের তোড়া, আমার চেহারায় সুখের হাসি। আমি সোজা আমার শোবার ঘরে চলে যাই এবং দেখি আমার স্ত্রী আর নেই। সে আমাকে ছেড়ে চলে গেছে, সারা জীবনের জন্য চলে গেছে। সেখান থেকে আর কখনো ফেরা সম্ভব না। আমার স্ত্রীর ক্যান্সার ছিল, অথচ আমি ফারহানাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে কোনো খেয়ালই করিনি। সে জানতো সে যে মারা যাচ্ছে, কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি, কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল এবং আমাদের ডিভোর্স হয়েছে এটা জানলে আমাদের ছেলেটার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে। সে মারা গেলে আমাদের আর আলাদা হয়ে বেঁচে থাকতে হবে না। সে আমার ছেলের কাছে প্রমাণ করে দিয়ে গেল
আমি খুব ভালো স্বামী ছিলাম যে তার স্ত্রীর কোনো দিনও অবহেলা করি নাই। সে আমাকে একা করে দিয়ে বুঝিয়ে দিল যে ভালোবাসা কখনো হারায় না, শুধুমাত্র অযত্ন এবং অবহেলায় ভালোবাসাগুলো চাপা পড়ে থাকে। মনের অজান্তে দু চোখ দিয়ে পানি বেয়ে পড়ল আর বিড়বিড় করে বলতে লাগলাম, ওপারে ভালো থেকো, অনেক ভালো থেকো।